ওকে 39 আচ্ছা আসো সবাই আসো স্যার হ্যালো জি স্যার আছি জি স্যার ওকে তাহলে শুরু করা যায় ঠিক আছে ওকে ওকে এবার দেখা যায় জি স্যার ওকে মনিটর দেখা যাচ্ছে ওকে ওকে টপিকস নাম্বার and location of investigation points title দেখো number and location of investigation point এখন সয়েল ইনভেস্টিগেশনের যে আলোচনা ছিল সেখানে সয়েল ইনভেস্টিগেশনের ক্রাইটেরিয়া কোনটা উদ্দেশ্য কি কেমন হওয়া উচিত সে সম্পর্কে কিছু বলা ছিল আচ্ছা এখন আজকে একটু লিখো এখন নাম্বার অফ বোরহোল বা বোরহোলের এই ওয়ার্ডটা তো শুনছো গত ক্লাসে মনে হয় বলছিলাম যদি স্মল বিল্ডিং হয় তাহলে নাম্বার অফ বোরহোলের সংখ্যা হবে 3 নাম্বার অফ বোরহোল ওকে আচ্ছা যদি স্মল বিল্ডিং হয় তাহলে স্মল বিল্ডিং এর ক্ষেত্রে আবার আরেকটা শর্ত আছে যে ইউনিফর্ম সয়েল হতে হবে তাহলে যদি ছোট বিল্ডিং হয় তাহলে তোমাকে মোটামুটি 3টা আবার এইদিকেও হইতে পারে বুঝছো আর কিন্তু শর্ত থাক হ্যালো হ্যালো জি স্যার শুনুন স্যার নেট প্রবলেম করতেছে হ্যাঁ হ্যাঁ স্যার নেটওয়ার্ক প্রবলেম করতেছে নেটে কথা প্রবলেম হতেছে স্যার আচ্ছা যদি স্মল বিল্ডিং হয় তাহলে নাম্বার অফ বোরহোল মানে সয়েল আমাকে বোর করতে হবে এখানে 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 আবার উল্টাটাও হইতে পারে এই বরাবরও হইতে পারে হ্যাঁ? তো মিনিমাম 3টা করাই লাগবে মিনিমাম 3টা বোর টেস্ট তোমার করাই লাগবে যদি যদি হাই রাইজ হয় বা ইয়ে হয় লার্জ বিল্ডিং হয় 5 নাম্বার তাহলে এখন 5 নাম্বার বলুন কেমন হবে যদি লার্জ বিল্ডিং হয় তাহলে তার কোনায় 4টা আর মাঝখানে একটা আচ্ছা তাহলে সংখ্যাটা তোমার মোটামুটি একটা কনসেপ্টে আছে আচ্ছা এখন এটা তো যে এইরকম হইতে পারে যদি ছোট বিল্ডিং হয় তাহলে স্যার। 3টা লার্জ সয়েলের টাইপ হতে হবে স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার আবার বলেন স্যার নেট প্রবলেম ছিল কিছুই বোঝা নেট যাচ্ছে প্রবলেম অনেক স্যার কিছু শোনা যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে না স্যার ওকে
আচ্ছা, এবার এবার শোনা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার প্রথম থেকে আসো। টপিকস, নাম্বার অ্যান্ড লোকেশন অফ ইনভেস্টিগেশন পয়েন্টস। আবার শোনা যাচ্ছে? জি স্যার। জি। এবার শোনা যাচ্ছে স্যার। জি স্যার। জি স্যার শোনা। ওকে, নাম্বার অ্যান্ড লোকেশন অফ ইনভেস্টিগেশন পয়েন্ট। এখন একটা বিল্ডিং শুরু করার আগেই আমাকে সয়েল টেস্ট করতে হবে। এখন সয়েল যে টেস্ট করব আসলে প্রজেক্টের বা যেখানে স্থান আছে বা প্লট আছে, প্লটের কোথায় বা কোন পজিশনে কত ডিস্টেন্সে সয়েল কালেক্ট করব বা কোথায় কোথায় সব বোরহোল করব। বোরহোল বলতে এখানে আমি যে লোকেশন গুলো দেওয়া আছে ওই জায়গা থেকে আমি সয়েল কালেক্ট করব। হ্যাঁ, তা এখন সেটা বলা হচ্ছে যদি স্মল বিল্ডিং হয় তাহলে আমাকে মিনিমাম ওই প্লটের বা ওইখানকার স্থান বা যে জায়গা আছে যেখানে আমি বিল্ডিং করতে চাই, স্মল যদি বিল্ডিংটা স্মল হয় তাহলে আমাকে মিনিমাম 3টা বোরহোল করতেই হবে। এখন বোরহোল করে যে বোরহোলের ডাটা পাবো, সেখান থেকে আমি একটা সয়েলের প্রোফাইল পাবো যে কোন লেয়ারে কি ধরনের সয়েল আছে এবং সেখানকার বিয়ারিং ক্যাপাসিটি, বিশেষ করে এসপিটি ভ্যালু কত, সেগুলোর ডাটা আমি পাবো। ওকে, আবার বলছে যদি লার্জ বিল্ডিং হয়, লার্জ বিল্ডিং বলতে হাই হাই রাইজ হাই রাইজ বলতে মোটামুটি রেসিডেন্সিয়াল, সেই ক্ষেত্রে মিনিমাম 5টা বোরহোল তোমাকে করাই লাগবে বিল্ডিং এর 4 কর্নারে, মানে প্লটের 4 কর্নারে আর মাঝখানে। আচ্ছা, কিন্তু শর্ত থাকে যে সয়েলটা ইউনিফর্ম হতে হবে। ইউনিফর্ম সয়েল বলতে দেখা যাচ্ছে তুমি একটা বা 2টা বোর করলা, করার পরে দেখলা যে সয়েলের প্রোফাইল একই রকম, দুইটাই একই কাছাকাছি, তখন তুমি কিছুটা ধরে নিতে পারো যে ইউনিফর্ম সয়েল। তারপরে আসলা মাঝখানে, তখনও দেখলা যে মাঝখানে যে বোরহোল করছো বা সয়েলের টেস্ট করছো সেটা রিপোর্ট প্রিভিয়াস যে 2টা বোরহোল করছো সেম একই রকম, তো মোটামুটি 5টা করলেই এনাফ। আচ্ছা, এখন স্যার কোশ্চেন, হ্যাঁ স্যার এই কতটুকু ডেপথে এই হোলটা করতে হবে? আচ্ছা, সেটা বলছি, সেটা বলবো, সেটা সেটা একটু পরে বলবো, এটাকে শেষ হোক তারপর বলবো, সমস্যা নেই। আচ্ছা, ওকে স্যার। তাহলে এখন মিনিমাম এরকম কন্ডিশন আছে, কিন্তু আবার কি বলা আছে, এখন সয়েল যদি ইউনিফর্ম না হয়, অ্যাভারেজ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কেমন হবে দেখো। স্যার ফিগার আঁকতেছেন, দেখা যাচ্ছে না, ওকে, টেবিল দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিনটা একটু বড় করলে স্যার ভালো হতো স্যার। আমি ফুল স্ক্রিন দিয়েছি, আমার এখানে ফুল স্ক্রিন। তুমি জুম করতে পারবা?
ওকে, তাহলে এখন এই দাগটা না দিলেও হতো। ওকে, স্পেসিং অফ বোরহোল। তো আমি তো আগের ফিগারে যেগুলো ছিল বললাম 3টা 5টা, কিন্তু অ্যাকচুয়ালি কয়টা হবে সেটা যদি আরো অ্যাকুরেট করা লাগে তাহলে তোমাকে এই ডাটা বা যে টেবিল আছে টেবিল ইউজ করতে হবে। যদি মনে হয় যে সয়েলের প্রোফাইল ইউনিফর্ম হবে, সব জায়গায় একই রকম, তাহলে স্মল বিল্ডিং এর ক্ষেত্রে একটা বোরহোল থেকে আর একটা বোরহোলের ডিস্টেন্স হবে 60 মিটার। আবার যদি মনে হয় যে সয়েল এভারেজ, কোথাও একটু কম বেশি আছে, মনে হচ্ছে যে কাছাকাছি একটু সামান্য ভেরিয়েশন বা অল্প ভেরিয়েশন আছে, তাহলে স্মল বিল্ডিং এর ক্ষেত্রে তোমার একটা বোরহোল থেকে আর একটা বোরহোলের ডিস্টেন্স 30 মিটার হবে। আর যদি ইরাটিক হয়, ইরাটিক বলতে এখানে উইথ রেসপেক্ট টু ভেরিয়েশন অফ সয়েল, মানে এক এক ধরনের সয়েলের প্রোফাইল এক এক জায়গায় এক এক রকমের, বুঝছো? সয়েলের প্রোফাইল ভিন্ন রকমের, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সয়েল। যদি এই ধরনের সয়েল হয়, কলাপসেবল সয়েল হয়, এক্সপেন্সেবল সয়েল হয়, যেহেতু এগুলো আগে থেকে বলা যাবে না। এখন যদি ইরাটিক বলতে এখানে যে যতগুলো ইনিশিয়ালি বোর করলা, বোর করে দেখলা যে প্রত্যেকটা বোরে ভিন্ন ভিন্ন সয়েল টেস্টের রিপোর্ট দিছে এবং প্রোফাইল আলাদা, এই ধরনের হয় সয়েলের প্যাটার্ন। যদি এই ধরনের হয় তাহলে একটা বোরহোল থেকে আর একটা বোরহোলের ডিস্টেন্স হবে 15 মিটার। আবার সিমিলারলি দেখো মাল্টি স্টোরিড বিল্ডিং, তাহলে একটা বোরহোল থেকে যদি ডিস্টেন্স হবে 45 মিটার, অ্যাভারেজ 30, পরে ইরাটিকটা সেম, খালি ইউনিফর্মের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন আছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে একটা বিল্ডিং না হয়ে যদি একটা সিটি হয়, একটা শহর হয়, তাহলে কি হবে বলো? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি স্যার। বলতেছি আমরা তো একটা বিল্ডিং কনসিডার করলাম যে এটা স্মল বিল্ডিং, তারপরে মাল্টি স্টোরিড বিল্ডিং। যদি একটা শহর এইভাবে স্টাডি করতে হয় বা একটা মডেল সিটি যদি তৈরি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে একটা মডেল সিটি, তাহলে আমাকে কি করা লাগবে? মডেল সিটি, আচ্ছা এটা একটা বিশাল মডেল সিটি। যদি মডেল সিটি হয়, ওকে, তাহলে আচ্ছা এটা আমি লিখলাম দিস ইজ মডেল সিটি। মডেল টাউন, সিটি না মডেল টাউন হয়, নতুন টাউন হয়। তাহলে সেই জায়গায় স্কলার মানে বিল্ডিং হবে বা রাস্তাঘাট হবে, সেই ক্ষেত্রে কি হবে? আমার একটাই ওয়ে আছে, 100 মিটার ডিস্টেন্স পর পর আমাকে গ্রিড টানতে হবে, গ্রিড টানা লাগবে। তাহলে গ্রিডের ডাইমেনশন কত? একটা থেকে একটার ডাইমেনশন আছে 100 মিটার। 100 মিটার। হ্যাঁ 100 মিটার। আচ্ছা এদিকে, তাহলে এদিক থেকে আরেকটা গ্রিড হবে কোথায়? এটা হবে 100 মিটার। এই ভালো করে রাখো। তাহলে এই যে গ্রিড গুলো টানার পরে যেখানে আমার সেন্টারিং হবে, এই সব জায়গাগুলোতে আমাকে বোরহোল করা লাগবে, ঠিক আছে? যেগুলোতে আমার এই গ্রিডের 2টা সেকশন পড়বে যদি মডেল টাউন হয়। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। জি স্যার। যদি বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে এখন বাকিটা আরেকটু খেয়াল করো। এখন তুমি যে বোরহোল করলা, মানে সয়েল এই জায়গা থেকে এই জায়গা থেকে কালেক্ট করছো, এখানকার এসপিটি ভ্যালু কত আছে সেইগুলো ডাটা কালেক্ট করতেছো, সয়েলের প্রোফাইল দেখতেছো, ঠিক আছে? কিন্তু শর্ত থাকে যে যদি এ ধরনের মডেল টাউন হয়, মডেল টাউনের ক্ষেত্রে তুমি এইভাবে গ্রিড টানলা, এইভাবে গ্রিড টানিয়ে দেখলা যে 100টা গ্রিড লাগবে, 100টা বোরহোল করা লাগবে। আমার লেখা বোঝা যায়? বুঝতে পারছো? স্যার জি স্যার।
এইভাবে গ্রিড টাইনে দেখলা যে টোটাল মডেল টাউনে আমার 100 বোরহোল করা লাগবে। বোরহোল, ওকে। কিন্তু শর্ত থাকে যে আহ, এখন এই মডেল টাউনের ভিতর দিয়ে তো রাস্তা যাবে, রাস্তায় গেছে, গলির রাস্তা আছে, ওপেনিং আছে, ফাঁকা জায়গা পড়ে থাকবে, প্লে গ্রাউন্ড আছে, অনেক কিছু আছে, খেলার মাঠ আছে। কিন্তু এখন কোশ্চেন আছে, যদি টোটাল সিটিতে গ্রিড টানার পরে 100টা বোরহোল হয়, তার 67% হতে হবে বিল্ডিং এর নিচে। যেসব জায়গাগুলোতে বিল্ডিং হবে ওই সব জায়গাগুলোতেই 67% হতে হবে বোরহোল, বিল্ডিং এর নিচ বরাবর, বুঝছো? যেসব জায়গায় বিল্ডিং হবে সেই বরাবর। তাহলে কোশ্চেন অ্যান্সার মোটামুটি ওই জায়গাটা মানে বোরহোলের জায়গাটা আবার একটু দেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমি মনে হয় একটা ছোটখাটো মডেল টাউনের মানে প্লট আঁকাইছি। তো বললাম যে 100 মিটার ডিস্টেন্সে গ্রিড টানা লাগবে, আর গ্রিড গুলো যেখানে ক্রস করবে সেই পয়েন্ট গুলোতে বোরহোল টেস্ট করা লাগবে। এখন 100 বোরহোল আমি কাউন্ট করলাম যে টোটাল মডেল টাউনে আমাকে 100 বোরহোল করা লাগবে, 100 বোরহোল করা লাগবে। এখন এই 100 বোরহোলের ভিতরে 67% থাকতে হবে যে সমস্ত এরিয়া গুলোতে বা স্থানগুলোতে বিল্ডিং হবে ওই সমস্ত জায়গায় বোরহোল করতে হবে। বাকি 33% যেমন আছে রাস্তা, তারপরে যেখানে ওপেনিং আছে, কিছু জায়গা পড়ে থাকবে, খেলার মাঠ, সেইগুলোতে তো বোরহোল করার দরকার নেই। হ্যাঁ, কিন্তু কোশ্চেন হচ্ছে যেসব এলাকায় রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিং হবে সেই সব জায়গাতেই বোরহোলের সংখ্যা অবশ্যই টোটাল বোরহোলের 67% হতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, বুঝলেন? আচ্ছা, মনে করো এটা মডেল টাউন। এখন এইখানে মাঝখান দিয়ে একটা রাস্তা, এখন এই রাস্তাটা পড়ে গেছে এই গ্রিড লাইনের ক্রস সেকশনের কোনো এক পয়েন্টে। তাহলে তো আমার এখানে এত ঘন ঘন বা এত কাছাকাছি রাস্তার উপরে তো ইয়ে করার দরকার নেই, বোরহোল করার দরকার নেই। এখন এখানে আমার কমার্শিয়াল একটা বিল্ডিং আছে বা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দেখলাম যে আহ, এই সব জায়গাতে ইম্পর্টেন্স একটু বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, যে দেখা যাচ্ছে গ্রিডের লাইন পড়ছে একটা, মানে ওয়ানলি ওয়ান বোর পড়ছে একটা বিল্ডিং এর জন্য, তাহলে কিন্তু হবে না। তাহলে আমার এইখানকার এই যে বোরহোলের সংখ্যা এইখানে বাড়াই দিতে হবে। হ্যাঁ, টোটাল অটোমেটিক 67% হইতে হবে যে রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল যে বিল্ডিং গুলো থাকবে সেই বিল্ডিং এর এরিয়া গুলোতে এই বোরহোলের সংখ্যা টোটাল বোরহোলের 67% হতে হবে। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, স্যার আচ্ছা, মডেল টাউনের ক্ষেত্রে কি হ্যাঁ, সব বলো। সময় 100 মিটার পর পর মানে নিতে হবে ওই বোরহোলটা? মানে সিস্টেম এরকম, কিন্তু এরকম হয় না, এরকম হয় না। মানে মডেল টাউনের ক্ষেত্রে যার যার বিল্ডিং শেষে বা কনস্ট্রাকশন যে ফার্ম বা কনসালটেন্সি ফার্ম আছে বা কনস্ট্রাকশন যারা করে তারাই মূলত করে, কিন্তু যে ল্যান্ড ওনার সে কখনোই এইভাবে করে দেয় না। ওকে, তো নিয়ম আছে এরকম, যদি টোটাল মনে করো এই যে আছে না, সরকারি কিছু প্রজেক্ট থাকে না, সরকারি প্রজেক্ট, যে বিশাল রেসিডেন্সিয়াল এরিয়া, উত্তরা কি যেন একটা আধুনিক শহর আছে, এরকম যদি সরকারি বিশাল এরিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এইগুলো সিস্টেম ফলো করে। আচ্ছা, এখন ডেপথ অফ এক্সপ্লোরেশন কত হবে? যদি ডেপথ অফ এক্সপ্লোরেশন সময় তো দেখি স্যার 45 ফিট পর্যন্ত করে স্যার। আচ্ছা, 45 ফিট ওরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে 45 ফিটই করবে, অনেক সময় 45 ফিট, 60 ফিট, 80 ফিট, 100 ফিট পর্যন্ত যায়। ওকে, এখন সত্য থাকে যে
5 times wide of the footing. এখন আমি ডেপথ অফ বোরিং কত হবে মোটামুটি? ডেপথ অফ বোরিং 5 into wide of the building. Okay. তাহলে এটা একটু লিখে রাখো, মোটামুটি ধরে নাও 5 টাইমস ওয়াইড অফ দ্য বিল্ডিং। বিল্ডিং এর ওয়াইড যত হবে তার 5 গুণ ডেপথ অফ বোরিং হবে। হ্যাঁ, ফুটিং এর নিচ থেকে এটা ডেপথ হবে ফুটিং এর নিচ থেকে। আচ্ছা, এটা একটু মাথায় রাখো তাহলে হবে। আচ্ছা, লিখছো? আচ্ছা, এবার সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট। সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট। এখন এই সয়েল ইনভেস্টিগেশন রিপোর্টের ভিতরে কি থাকা লাগবে? সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট হিয়ারিং ক্যাপাসিটি স্যার। a presentation of all approaches, all appropriate geotechnical information on field and laboratory test including geological feature and relevant data. Data, okay. 2 number, a geotechnical evaluation studying the assumption made interpolation of the test result. ওকে, লিখো কি থাকবে? আচ্ছা, লিখছো a presentation of all appropriate presentation বলতে যে প্রেজেন্টেশন দেয় সেটা না, এই প্রেজেন্টেশন বলতে রিপোর্টের ভিতরে কি থাকবে সেটা আমাকে উপস্থিত করতে হবে। of all appropriate geotechnical information
অন ফিল্ড অ্যান্ড ল্যাবরেটরি টেস্ট। আমি জিওটেকনিক্যাল যত ফিল্ডের এবং ল্যাবের টেস্ট করছি সবগুলো ডাটা থাকতে হবে এবং ওইখানকার জিওলজিক্যাল ফিচার, জিওলজিক্যাল ফরমেশন কি এবং সেই রিলেটেড ডাটা তো ওই রিপোর্টের ভিতরে থাকা লাগবে। ওকে, তারপরে কি লেখা আছে? জিওটেকনিক্যাল ইভালুয়েশন। এই বলো 41 কোনো কোশ্চেন? 41? সরি স্যার ভুলে আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে জিওটেকনিক্যাল ইভালুয়েশন অফ দ্য ইনফরমেশন। এখন জিওটেকনিক্যাল ইভালুয়েশন বলতে তুমি যে ফিল্ডের এবং ল্যাবের যে জিওটেকনিক্যাল টেস্ট করছো, স্যাম্পল গুলো কালেক্ট করে টেস্ট করছো, টেস্ট করার পরে যে ভ্যালু পাইছো ওই ভ্যালু গুলো ইভালুয়েশন করতে হবে। ইভালুয়েশন বলতে তোমাকে রিকমেন্ডেশন করতে হবে যে এখানে এই ধরনের ফাউন্ডেশন সুইটেবল বা এখানে এই ধরনের ফাউন্ডেশন দিতে হবে। আচ্ছা, এখন এটা গেল ইভালুয়েশন একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে কি স্টাডিং দ্য assumption made in interpolation of the test result। এখন তুমি যে টেস্ট রেজাল্ট বের করছো কিছু সয়েল টেস্টের, জিওটেকনিক্যাল ফিল্ড বা ল্যাবের টেস্ট, এই ল্যাবের টেস্ট গুলো যে ডাটা পাইছো ওগুলো যদি তুমি ইন্টারপোলেশন করো, বা কিসের ইন্টারপোলেশন বলতে কম্পেয়ার করা, বুঝছো? যে একটা ভ্যালু আছে, আমি ওই ভ্যালুটা থেকে আর একটা কিছু নিউমেরিক্যাল ইকুয়েশন ইউজ করে অন্য একটা প্যারামিটার বের করে ফেলবো। এই যে ইন্টারপোলেশনের বিষয়টা, এই তুমি যে কি ইন্টারপোলেশন ইউজ করছো সেটাও আবার রিপোর্টের ভিতরে উল্লেখ থাকা লাগবে, বুঝছো? তাহলে একেবারে বেসিক দুইটা জিনিস এখানে বলা আছে, বেসিক দুইটা জিনিস এর ভিতরে বলা আছে। আচ্ছা, এখন এই প্রেজেন্টেশনের ভিতরে একটা ফ্যাকচুয়াল অ্যাকাউন্ট আছে অফ অল ফিল্ড অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। এই ফ্যাকচুয়াল অ্যাকাউন্টে আবার থাকা লাগবে। এখন এই ফ্যাকচুয়াল অ্যাকাউন্টের ভিতরে আবার কি থাকবে? ওকে, তারপর লেখো পরেরটা দ্য প্রেজেন্টেশন of geotechnical information shall include a factual account of all field and laboratory investigation। ওকে, দেখা যাচ্ছে না? বলা লাগবে একটু, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। ওকে, এখন এটা কি ফ্যাকচুয়াল অ্যাকাউন্ট শুড ইনক্লুড?
a description of the site and its topography. Topography of the planet structure and stage of the planning account আসা difference দরকার নেই এতটুকু থাকলেই হবে 2 the name of all consultant and contractor the dates between which field and laboratory investigation were performed. Okay, 3 number. Okay, देखिए ওকে এই এই দেখা যায় ঠিক মতো দেখা যাচ্ছে জি স্যার। আচ্ছা লিখো জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা লিখো পুরোটা লিখো Okay. So number সবাই লিখছো जी सर জি স্যার। সবাই লেখা হয়েছে স্যার 2 নাম্বার সবাই লেখা শেষ স্যার ওকে জি স্যার হইছে the name of all consultant and contractor লিখছো ওকে তারপরে ওই জায়গাটা দেখা যায় ছয় নাম্বার পয়েন্ট লিখো ওকে the field reconnaissance of the site
স্যার সারাউন্ডিং এরিয়া তারপর কি লিখছেন? নোটিং পার্টিকুলারলি, নোট থেকে নোটিং, নোটিং পার্টিকুলারলি, নোট থেকে নোটিং। The size of the correctly. হ্যাঁ হ্যাঁ বলো। Size of the correctly, sir. Size of the correctly. সাইট অফ দ্য প্রজেক্ট, প্রজেক্ট ওকে আচ্ছা। ওকে তারপরে লিখো এরিয়া অফ ইনস্টেবিলিটি, এরিয়া অফ ইনস্টেবিলিটি লিখো, তারপর এটা লিখো, তারপর এটা লিখো, তারপর এটা লিখো এরিয়া অফ ইনস্টেবল, লিখছো এরিয়া অফ, না স্যার স্যার একটু ওয়েট করেন, ওকে ঠিক একটু আছে, আসতে স্যার। ঠিক আছে লিখো। এই কলম হচ্ছে সবচেয়ে বেশি ফালতু। এই কলম, আমার কলমটা দে তো। এই তিন নম্বরটা কি লিখছেন স্যার? এক্সপোজার্স ইন এক্সপোজার ইনকোয়ারিজ, ইনকোয়ারিজ হ্যাঁ ইনকোয়ারিজ অ্যান্ড বড় এরিয়া, কোয়ারি মানে সন্ধান করা, অ্যান্ড বড় এরিয়াস, ঠিক আছে এক্সপোজার। আচ্ছা তারপরে লেখো এরিয়া অফ ইনস্টেবিলিটি, লিখছো সবাই 4 নাম্বার পয়েন্ট। এখন এই যে লাস্টে যে ফিল্ড রিকগনাইজেন্স আছে, সাইট অফ দ্য প্রজেক্ট, এখন এই সারাউন্ডিং এরিয়া, এখন সেই রিলেটেড কিছু ইনফরমেশন তোমাকে ওই সয়েল রিপোর্টের ভিতরে ইনক্লুড করে দিতে হবে। তার লিখো এরিয়া অফ ইনস্টেবিলিটি, লিখছো, লিখো লিখো 4 নাম্বার লিখো। এই কি ব্যাপার, কথা বলো। 4 নম্বরটা আরেকবার বলেন। এরিয়া, স্যার লিখতেছি। এরিয়া অফ ইনস্টেবিলিটি। জি স্যার। আচ্ছা তারপরটা লিখো 5 নাম্বার ডিফিকাল্টিস ডিউরিং এক্সকাভেশন, লিখছো 5 নাম্বার লিখছো ডিফিকাল্টিস ডিউরিং এক্সকাভেশন, এক্সকাভেশন বানান পারবা? পারবা নিশ্চয়ই। জি স্যার। জি স্যার। ওকে 6 নাম্বার হিস্টোরি অফ দ্য সাইট, 6 নাম্বার হিস্টোরি অফ দ্য সাইট, সাইট SITE, ওকে লিখছি স্যার। তারপর লিখো জিওলজি অফ দ্য সাইট,
জিওলজি অফ দ্য সাইট লিখছো? জি স্যার। আচ্ছা, তারপরে লিখো সার্ভে ডাটা। লিখো সার্ভে ডাটা উইথ প্ল্যানস সার্ভে ডাটা উইথ প্ল্যানস। এই সবাই লিখতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার লিখতেছি। সার্ভে ডেটা উইথ প্ল্যানস। দেখি এটা জিজ্ঞাসা করি, এর রোল নম্বর কত এটা দেখি। রোল নম্বর 01। রোল নম্বর 01। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাস্টে আমি কি বলছি বলো দেখি। সার্ভে ডাটা উইথ প্ল্যানস। ওকে, ঠিক আছে। সার্ভে ডাটা উইথ প্ল্যানস showing the structure and the location of all investigation points. আচ্ছা, প্রথম থেকে আবার বলি, হ্যাঁ, তারপরের পয়েন্টটা বলছি। সার্ভে ডাটা উইথ প্ল্যানস showing the structure and the location of all investigation points. ঠিক আছে? জি স্যার। আবার বলি, সার্ভে ডাটা উইথ প্ল্যানস showing the structure and the location of all investigation points. ওকে, তারপরের কত নম্বর হবে এটা? তারপরের পয়েন্ট হচ্ছে লোকাল এক্সপেরিয়েন্স ইন দ্য এরিয়া। নাম্বার দেওয়ার দরকার নেই, তুমি দাগ দিয়ে লিখো। হ্যাঁ, দাগ দেওয়ার দরকার নেই। লোকাল এক্সপেরিয়েন্স ইন দ্য এরিয়া। লোকাল এক্সপেরিয়েন্স ইন দ্য এরিয়া লিখো। দেখছি স্যার। ওকে, ইনফরমেশন অন দ্য সিসমিসিটি। আচ্ছা, সিসমিসিটি বানান বলতেছি। ইনফরমেশন অন দ্য SEI, ভালো করে লিখি, SEISMICITY। সিসমিসিটি বলতে সিসমোগ্রাফ নাম শুনছো? ইনফরমেশন অন দ্য সিসমিসিটি অফ দ্য এরিয়া লিখো। লিখছো ইনফরমেশন অন দ্য সিসমোসিটি অফ দ্য এরিয়া। এখন সিসমোসিটি বলতে বোঝায় আর্থকোয়াক বোঝায়, সিসমোগ্রাফ থেকে, সিসমোলজি থেকে সিসমোসিটি। হ্যাঁ, এখন এটা আর্থকোয়াকের কি অবস্থা, আর্থকোয়াকের হিস্টোরি বা ডাটা ইনফরমেশন ওই রিপোর্টের ভিতরে থাকা লাগবে। ঠিক আছে? ওকে, আচ্ছা দাঁড়াও দেখি, এই সবাই আসো, দেখি একটা ভিডিও দেখাই যায়। জি স্যার। জি জি স্যার। স্যার। সাউন্ড শোনা যায় কিনা দেখো। না স্যার। সাউন্ড শোনা যায় না? না স্যার, সাউন্ড আসে না। তাহলে তো সমস্যা। স্যার আমরা না হয় দেখে নিব। আচ্ছা, আমি একটু দেখাই দিই। এখানে এসপিটি টেস্ট সম্পর্কে বলা আছে, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। ভ্যালুগুলো একটু দেখে নাও। ভ্যালুগুলো দেখো।
75 anvil sampler এখানে খেয়াল করো এই যে জায়গাটা প্রথম 15 সেন্টিমিটার রেকর্ড করা যাবে না। আচ্ছা এখানে একটু স্টপ করি দেখি। আচ্ছা আচ্ছা এইখানে একটু দেখি। আচ্ছা এখানে এই সময় খেয়াল করো, হ্যাঁ এখানে এসপিটি টেস্ট, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আমরা ওই যে এন ভ্যালু বলি যেটা বলি বা এসপিটি ভ্যালু যেটা বলি সেটা সম্পর্কে এখানে একটা ফিগার বা ফিগার ড্র করা আছে, ফিগার মানে ভিডিও বানানো আছে। এটা দেখানোর উদ্দেশ্য যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য এটা ভিডিওটা দেখানো। এখন এসপিটি ভ্যালু বলতে কি বোঝায়? এসপিটি ভ্যালু বলতে এখানে দেখো একটা এখানে এই যে এখানে একটা শেলবি টিউব আছে, হ্যাঁ শেলবি টিউব বলতে স্প্লিট স্পুন, নাম আছে স্প্লিট স্পুন। এখন স্প্লিট স্পুনের মাথার দিকে একটু কাটিং শু আছে, হ্যাঁ এখন এই গাইড ডটের সাথে সয়েল স্যাম্পলের উপরে মোটামুটি 1 মিটার উপর থেকে আমি সয়েল স্যাম্পল প্রথমে সরাই দিয়েছি। তারপরে এর নিচ থেকে এখন এখানকার এসপিটি ভ্যালু কত হবে সেটা আমি কাউন্ট করবো, হ্যাঁ এই জায়গায় এসপিটি ভ্যালু কত। এখন এটা দেখো একটা হ্যামার আছে, হ্যামারের ওজন আছে 63.5 পাউন্ড। দেখি এখানে ফিগারে বলা আছে কিনা। এটা ওয়েট হচ্ছে 63.5 পাউন্ড, মানে 63.5 কেজি, 130 পাউন্ডের মতো, হ্যাঁ সেটা 30 ইঞ্চি উপর থেকে ফেলে দেওয়া হবে। এটা উঠবে, ওখানে যাবে, তারপর আবার নিচে পড়বে। এখন এখানে এসে ধাক্কা খাবে, এই যে এই জায়গায় এসে ধাক্কা খাবে। যখনই ধাক্কা খাবে গাইড ডট কি হবে, নিচের দিকে যাবে। এখন আমাকে এখানে দেখো এই যে সাদা স্কেলে 6 ইঞ্চি করে মার্ক করা আছে, হ্যাঁ এখন 6 ইঞ্চি পেনিট্রেট করার জন্য এই হ্যামারটা কয়বার উঠানামা করা হচ্ছে। এই হ্যামারটা যদি একবার উপরে উঠে নিচে পড়ে তাহলে একটা বলো হবে, হ্যাঁ এই সময় খেয়াল করো। হ্যামারটা যদি উপরে উঠে নিচে নামে, একবার ধাক্কা খায় তাহলে একটা বলো হবে। তাহলে এই স্প্লিট স্পুন এখানে তো মার্ক করা আছে যে 6 ইঞ্চি। এখন এই 6 ইঞ্চি মাটির ভিতরে পেনিট্রেট করার জন্য নাম্বার অফ বোলো সংখ্যা কয়টা লাগছে সেটা আমাকে হিসাব রাখতে হবে। সবাই শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে একটা নাম্বার অফ বলো, মনে করো যে প্রথম 6 ইঞ্চি বাদ কয়টা বলো গেল ওইটা আমি কাউন্ট করবো না, এই যে সরি প্রথম 6 ইঞ্চি। আচ্ছা এখন দ্বিতীয় যে 6 ইঞ্চি আছে সেটা কাউন্ট করব। আবার থার্ড 6 ইঞ্চি পেনিট্রেট করার জন্য নাম্বার অফ বোলো সংখ্যা কত সেটা আমি হিসাব করব। তাহলে এই যে টোটাল 12 ইঞ্চি পেনিট্রেট করার জন্য নাম্বার অফ বোলো সংখ্যা যেটা হবে সেটাই হবে এই যে এখানকে সয়েলের এসপিটি ভ্যালু। বোঝা যাচ্ছে কি বোঝাতে যাচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা দেখি স্যার আবার একটু বললে ভালো হয়। আচ্ছা এখানে দেখো
স্ক্রিন শেয়ার আছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আছে। ক্লিয়ার ড্রয়িং। আচ্ছা, এই যে স্প্লিট স্পুনের কথা বলছিলাম, এই যে এইটা আছে সেই স্প্লিট স্পুন ফিগারে দেওয়া আছে। এর দেখো মাথায় একটু কাটিং আছে, এই কাটিং এর আবার হিসাব আছে, কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে। আচ্ছা, এই ফিগারটা একটু খেয়াল করো। এটা এই তারিখ একেবারে বটমে গাইড রডের সাথে এটা লাগানো, গাইড রড এখানে লাগানো থাকবে, এখানে লম্বা একটা পাইপের সাথে স্টিল রডের সাথে লাগানো থাকবে। আচ্ছা, এটা একটু খেয়াল করো যে স্প্লিট স্পুন কেমন হয়। আচ্ছা, তারপরেরটা দেখো, একেবারে ডিটেলস ডাইমেনশন আছে, ডিটেলস ডাইমেনশন যেটা স্প্লিট স্পুন দেখলা তার একেবারে ডিটেলস আছে। আউটার ডায়া কত, ইনার ডায়া কত, এখানে একটা ভালভ আছে, ওয়াটার পট আছে, এখানে হেড আছে, তারপরে ইনার ডায়া আউটার ডায়া একেবারে ডিটেলস বলা আছে। আউটার ডায়া হচ্ছে 2 ইঞ্চি, ইনার ডায়া কত 34.9 মিলিমিটার, মানে 1/38 ইঞ্চি, বুঝছো? আচ্ছা, এখন কাটিং শু কোন পর্যন্ত লাগানো আছে সেটাও বলা আছে, থিকনেস কত সেটাও বলা আছে। থিকনেস হচ্ছে 1/16 ইঞ্চি মিলিমিটার। থিকনেসটা মনে রাখবা, শেলফি টিউবের স্প্লিট স্পুনের থিকনেস হচ্ছে 1/16 ইঞ্চি। আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে, দেখছো এই পর্যন্ত? আচ্ছা, আমি আজকে ফিগার দেখাচ্ছি, এর পরের ক্লাসে আরো ডিটেলস পড়াবো এই সম্পর্কে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, তাহলে তুমি এবার দেখো। হ্যাঁ, ওই যে আবার দেখো। আচ্ছা, আবার আবার প্রথম থেকে আসো। প্রত্যেকটা 6 ইঞ্চি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, এবার পরেরটা দেখো, পরেরটা একেবারে সেম ফিগার। তার কতটা শোনা যাচ্ছে? ওকে, স্যার এটা কি ওয়াশ বোরিং?
হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ দেখা যায়। হচ্ছে না স্যার, আর অনেক সময় হচ্ছে স্যার। এই তুমি যতটুকু দেখো, যা দেখা যায় তাই দেখো। স্যার আমরা সাউন্ড সহ ইউটিউব থেকে দেখে নিব। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এসপিটি, আচ্ছা তুমি সার্চ দিবা এসপিটি টেস্ট ফর সয়েল ইন বাংলা, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ঠিক আছে। এই সাজ্জাদ সিদ্দিকের তোমাদের বলা হলো নাম, রোল নাম্বার দিয়ে আসবা তুমি। এই যে বিজয় দাস, তোমার রোল নাম্বার কত? ওকে, সবাইকে ধন্যবাদ।